হাঁটুতে মুখ গুজে অনবরত কেঁদে চলেছে মেহের। কান্নার দাপটে ছোট্ট শরীরটা ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠছে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করে কাতরাচ্ছে মেহের। সারা শরীর ব্যথায় অবশ হয়ে গিয়েছে। আঁচড় আর কামড়ের জায়গাগুলো লাল লাল চাকার মতো হয়ে গিয়েছে। ক্ষতবিক্ষত শরীরটা আর চলতে চাইছে না যেন। জ্ঞান হারিয়ে সেখানেই ঢলে পড়ে মেহের। মাথা চেপে ধরে ঘুম থেকে জেগে ওঠে সারাফ। পিঠে পেটে কেমন যেন জ্বলন অনুভব হচ্ছে। তীব্র মাথা ব্যথায় যন্ত্রণায় মুখটা কুঁচকে ফেলে সারাফ। কাঁথা সরিয়ে উঠে বসতেই দেখে শরীরে একটা সুতাও নেই। পাশ ফিরে ঘুমন্ত মেহেরকে দেখে আঁতকে ওঠে সারাফ। রাতে তাদের মধ্যে কি হতে পারে ভেবে মাথা চেপে ধরে। তড়িৎ গতিতে আগে তোয়ালেটা জড়িয়ে ফ্রেশ হয়ে আসে সারাফ। এসেই মেহেরকে ধাক্কাতে থাকে। সারাফের ধাক্কায় ঘুম না ভাঙলে গ্লাস ভর্তি পানি মেহেরের মুখে ছুঁড়ে মারে সারাফ। পানির ঝাপটায় পিটপিট করে চোখ মেলে তাকায় মেহের। চোখের সামনে সারাফকে দেখে, তার দিকে ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে মেহের। রাতের বিদঘুটে ঘটনা মনে পড়তেই চাপা স্বরে কেঁদে ওঠে সে। মেহেরের দু বাহু শক্ত করে চেপে ধরে সারাফ বলে, রাতে কি আমাদের মাঝে খারাপ কিছু হয়েছে? আমার যতদূর মনে পড়ে পার্টিতে আমি ড্রিঙ্কস করেছিলাম। তারপর তারপর মনে করার চেষ্টা করে। এখন নেশাগ্রস্ত আমি কি তোর সাথে খারাপ কিছু করেছি? এই কথা বলছিস না কেন? কথা বল, বলছি কথা বল। মেহেরের দুই বাহু ঝাঁকিয়ে বলে সারাফ। একে তো সারা রাতের নরক যন্ত্রণার কারণে শরীরটা ব্যথায় অবশ হয়ে আছে, সেখানে এইভাবে সারাফের চেপে ধরায় যন্ত্রণাটা আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে মেহের। নিচে মেহের আর তার জামা কাপড় এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে বুঝতে আর বাকি থাকে না কি হয়েছে। রাগে মাথা চেপে ধরে বসে পড়ে সারাফ। বিছানার চাদর গায়ে পেঁচিয়ে খাট থেকে নেমে পড়ে মেহের। ধীরে ধীরে ওয়াশরুমে প্রবেশ করে। ঝর্ণা ছেড়ে দিয়েই এতক্ষণ জমিয়ে রাখা কান্নাগুলো বের করে ফেলে মেহের। চিৎকার করে কেঁদে ওঠে। পর মুহূর্তেই কিছু মনে পড়তেই হাত দিয়ে মুখ চেপে ধরে চাপা স্বরে বসে কাঁদতে থাকে। কামড় আর আঁচড়ের জায়গাগুলোতে পানির ছিটা পড়তেই জ্বলে ওঠে। যন্ত্রণায় মুখ নীল হয়ে যায় মেহেরের। দীর্ঘ সময় নিয়ে গোসল করে বের হয় সে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে সারাফ বসে আছে। মেহেরকে দেখেই এগিয়ে এসে সারাফ বলে, কালকে রাতে কি হয়েছে? আমি জানি না, বলতে আমার কিচ্ছু মনে পড়ছে না। বল। নেশার ঘরে ছিলাম, সেজন্যই কিছু মনে করতে পারছি না। শুধু এতটুকু বুঝতে পারছি, যা হয়েছে তা ভালো হয়নি। সরি বলে হয়তো তোর কষ্ট লাঘব হবে না, তারপরেও আমার অজান্তেই হওয়া কালকে রাতের ওই বিশ্রী ঘটনার জন্য আমি খুব করে দুঃখিত। একটি দুঃস্বপ্ন ভেবে কালকে রাতের ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করিস। জানি ভুলে যাওয়া সম্ভব না, তাও ভুলে যাস। বলেই দুইটা ঔষধের পাতা এগিয়ে দেয় মেহেরের দিকে। মেহেরের হাতে দুইটা ঔষধ দিয়ে বলে, খাবার খেয়ে এই দুইটা ঔষধ খেয়ে নিস। বলেই রুম ত্যাগ করে সারাফ। দুঃস্বপ্ন, হাই হাসালেন। তরতাজা একটা কাল রাত হয়ে আমার জীবনে এই রাতটা স্মরণীয় হয়ে থেকে যাবে। আর আপনি বলছেন ভুলে যেতে? এত সহজেই কি সব ভুলে যাওয়া যায়? না, যায় না। কিছু ভোলা যায় না। বলেই ডুকরে কেঁদে ওঠে মেহের। ঔষধের দিকে তাকিয়ে দেখে একটা পেইন কিলার আর একটা জন্ম নিয়ন্ত্রণ বড়ি। রাগে দুঃখে ঔষধের পাতাগুলো জানালা দিয়ে ছুঁড়ে ফেলে মেহের। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদতে থাকে। দরজায় করাঘাতের শব্দে হাঁটু থেকে মাথা তুলে তাকায় মেহের। এতক্ষণ মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কাঁদছিল। পুনরায় দরজায় টোকা পড়লে হাতের উল্টো পিঠে দিয়ে চোখ মুছে দরজার দিকে এগিয়ে যায়। দরজার ওপাশে দাঁড়িয়ে ছিল ইয়াসমিন খন্দকার। এখন সময়টা সকাল 10টার কাছাকাছি। মেহের কখনো এত দেরি করে ঘুম থেকে ওঠে না। তার উপরে কালকে রাতে তারা কখন বাড়ি ফিরেছে সেটাও উনি জানেন না।
মেহেরের সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হচ্ছে দেখে তিনি ওপরে চলে এসেছেন মেহেরকে ডাকতে। ইয়াসমিন খন্দকারকে দেখেই মেহের হাসি মুখে গুড মর্নিং জানায়। ইয়াসমিন খন্দকারও গুড মর্নিং জানিয়ে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কিরে, তোর চোখ মুখের এই অবস্থা কেন? তোর চোখে কি হয়েছে রে? এইভাবে ফুলে গিয়েছে কেন? তুই কি কোনো কারণে কেঁদেছিস? জিজ্ঞাসা সূচক ভঙ্গিতে জিজ্ঞেস করেন ইয়াসমিন খন্দকার। ধরা পড়ে যাওয়ার ভয়ে চোখটা নামিয়ে ফেলে মেহের। হালকা হেসে বলে, না বড় মা, কিছু হয়নি আমার। চোখে জানি কি একটা পড়েছিল, অনেকক্ষণ ধরে খোঁচাচ্ছিল। চোখ কষলেছি, দেখে মনে হয় ফুলে গিয়েছে। মেহেরের কথা বিশ্বাস করতে ইচ্ছে হয় না ইয়াসমিন খন্দকারের, তবুও বিশ্বাস করেছেন। এই ভঙ্গিতে মাথা দোলালেন। মেহেরের কাছে গিয়ে বললেন, কালকে রাতে না তোদের দুটিকে বলে দিয়েছিলাম জলদি করে ফিরতি? এত দেরি হয়েছিল কেন? তোদের জন্য অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গিয়েছিল। তাই মর্জিনাকে বলে আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। যাই হোক, পার্টি কেমন উপভোগ করেছিস? পার্টির কথা বলতেই মনে পড়ে যায় কালকে রাতের বীভৎস দৃশ্য, নারকীয় যন্ত্রণার কথা। কালকে রাতে এক নতুন সারাফকে আবিষ্কার করেছিল মেহের। কিভাবে জঙ্গলি পশুর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। মনে পড়তেই কেমন যেন আঁতকে ওঠে মেয়েটা। ছোট্ট শরীরে এত ধকল নিতে পারেনি। ব্যথায় টনটন করছে সারা শরীর। মেহেরকে অন্যমনস্ক দেখে দু বাহু ধরে নিজের দিকে ঘোরায় ইয়াসমিন খন্দকার। সারাপ শক্ত করে চেপে ধরার কারণে হাতের দাগ বসে গিয়েছিল। সেখানে আবারও চাপ পড়ায় ব্যথায় মৃদু আর্তনাদ করে ওঠে। মেহেরকে এইভাবে আর্তনাদ করে উঠতে দেখে তড়িৎ গতিতে হাত ছেড়ে দেয় ইয়াসমিন খন্দকার। চিন্তিত ভঙ্গিতে বলে, কি হয়েছে মেহের? এভাবে চিৎকার করে উঠলি কেন? হাতে কি ব্যথা পেয়েছিস নাকি? না বড় মা, ওই আর কি, ওয়াশরুমে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন হাতে ব্যথা পেয়েছিলাম একটু। কি বলিস? আগে বলবি না? বলেই হাতটা টেনে ধরে মেহেরের। দেখি, কোথায় ব্যথা পেয়েছিস? দেখা আমাকে। কোনো ওষুধ দিয়েছিস কি? বেশি ব্যথা পেলে বল, ডাক্তারের কাছে নিয়ে যাব। কি যে করিস না তুই, একটু খেয়াল করে চলবি না? চিন্তিত ভঙ্গিতে মেহেরের হাতটা উল্টে পাল্টে দেখে বলছেন ইয়াসমিন খন্দকার। না বড় মা, খুব বেশি ব্যথা পাইনি, তেমন সিরিয়াস কিছু না, তাই ডাক্তারের কাছে যেতে হবে না। রুমে ব্যথার ঔষধ আছে, আমি খেয়ে নিব, তুমি এত চিন্তা করো না। আচ্ছা, আমাকে ডাকতে এসেছিলি কেন? কোনো প্রয়োজন ছিল কি? এতক্ষণে কথার মাঝেই ভুলতেই বসেছিলেন যে মেহেরকে খেতে ডাকছিলেন। মেহেরের কথায় হুঁশ আসতেই মেহেরকে নিয়ে চলে যায় ডাইনিং টেবিলে। সবার খাওয়া হয়ে গিয়েছে, শুধু সারাফ আর মেহের এখনো খাওয়া হয়নি। ডাইনিং টেবিলের কাছে গিয়েই দেখতে পায় সারাফ একটা টেবিল টেনে খেতে বসেছে। মর্জিনা খালা সারাফকে খাবার পরিবেশন করে দিচ্ছে। সারাফের থেকে খানিকটা দূরের একটা চেয়ার টেনে বসে পড়ে মেহের। মেহেরকে দেখে খাওয়া থেকে মাথা তুলে তাকায় সারাফ। দেখে তার থেকে খানিকটা দূরে মেহের খেতে বসেছে। বেশি কিছু না ভেবে সে তার নিজ খাওয়ায় মনোনিবেশ করে। সারাফকে দেখে ইয়াসমিন খন্দকার প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিল? মায়ের প্রশ্নের জবাবে সারাফ জানায়, জরুরি দরকারে একটু বাইরে গিয়েছিল। আর কোনো কথা না বলে ইয়াসমিন খন্দকার রান্নাঘরের দিকে চলে যান। খেতে খেতে মর্জিনা খালার সাথে টুকটাক কথা বলেছে মেহের, কিন্তু প্রথম থেকে শেষ অবধি সবটুকু চুপচাপ করে খেয়ে গিয়েছে সারাফ। নিজের খাওয়া সম্পূর্ণ হতেই ডাইনিং টেবিল ছেড়ে চলে যায় সারাফ। খেতে খেতে মর্জিনা খালার কথার জবাব দিচ্ছে মেহের। মেহেরের খাওয়া সম্পূর্ণ হলে ডাইনিং টেবিল পরিষ্কার করে ফেললেন মর্জিনা খালা। এখন সময়টা খুব অলসতার সাথেই কাটছে মেহেরের। পরীক্ষার শেষ হয়ে যাওয়ায় পড়াশোনাও কোনো চাপ নেই। রেজাল্ট এখনো দেয়নি, কিন্তু নিজের ওপরে কনফিডেন্স আছে মেহেরের। সে খুব ভালো ফলাফল করবে, এতে সে বিশ্বাসী। শুধু ভার্সিটিতে প্রিপারেশনের নেওয়ার জন্য একটু পড়াশোনা করতে হবে। মেহের বুঝতে পারছে
এইভাবে বাড়ি থেকে সঠিক প্রিপারেশন নিতে পারবে না সে। তাই একটা কোচিং করতে হবে। রেজাল্ট হাতে পেয়ে গেলেই সে কোচিং করা শুরু করবে ভাবছে। কিন্তু মেহেরকে বাড়ির বাহিরে গিয়ে পড়তে দেবে না ইয়াসমিন খন্দকার। মেহের আরেকবার চেষ্টা করে দেখতে চায়। এইবার যদি বড় মাকে রাজি করাতে পারে কোচিং সেন্টারে পড়তে যাওয়ার জন্য ভেবে ইয়াসমিন খন্দকারের রুমের উদ্দেশ্যে এগিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে দরজায় টোকা দেয় মেহের। দুবার দেওয়ার পরপরই এসে দরজা খুলে দেন ইয়াসমিন খন্দকার। মেহেরকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে? কিছু কি বলবি আমাকে? আর এইভাবে বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আয়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেহের। খাটের ওপরে বসে বলে, বড় মা, তোমাকে একটা কথা বলার ছিল। ইতস্ত করে বলে, কি হয়েছে? এরকম করছিস কেন? যেটা বলতে এসেছিস সেটা সোজাসুজি বল, না হলে বুঝবো কি করে তুই কি বলতে চাইছিস। বড় মায়ের কথার পরিপ্রেক্ষিতে মেহের জানায়, বড় মা, তুমি তো জানোই কিছুদিনের ভেতরেই আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে। তারপরেই তো অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে। তাই আমি ভাবছিলাম রেজাল্ট পাওয়ার পরপরই একটা কোচিং করব। এখন তোমরা যদি রাজি থাকো তাহলে আমি বাইরে গিয়ে কোচিং করব। কোচিং সেন্টারটা বেশি দূরে না, আমাদের বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা। কথাগুলো এক নিঃশ্বাসে বলে দম ফেলে মেহের। মেহেরের কথার জবাবে ইয়াসমিন খন্দকার বললেন, আচ্ছা, আগে তোর রেজাল্ট দিয়ে নি। রেজাল্টের পরে আমি তোর বড় বাবার সাথে কথা বলে তোকে জানাবো নে। এখন এসব নিয়ে না ভেবে রেজাল্টের চিন্তা কর। আমরা জানি তুই ভালো স্টুডেন্ট, নিঃসন্দেহে তুই ভালো একটা রেজাল্টও করবি। বলেই মুচকি হাসলেন। বড় মায়ের কথা শুনে মনটা একটু হালকা হলো মেহেরের। যাক, কোচিং এর টেনশনটা এবার গেল। আচ্ছা, তাহলে বড় মা, আমি এবার আসি। বলে ইয়াসমিন খন্দকারের কক্ষ ত্যাগ করে মেহের। রুমের ভেতরে পড়ে থাকা মেহেরের ফোন অনবরত বেজে চলেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকা সারাফের ধ্যান ভাঙে ফোনের তীক্ষ্ণ শব্দে। হাতে থাকা অর্ধ খাওয়া সিগারেটটা পায়ে পিষে রুমে প্রবেশ করে। টি টেবিলের ওপর পড়ে রয়েছে মেহেরের নিজস্ব ফোনটি। কে ফোন করেছে দেখতেই মোবাইলের দিকে ঝুঁকে পড়ে সারাফ। মোবাইলের স্ক্রিনে চোখ পড়তেই মেজাজ বিগড়ে যায় সারাফের। ইংরেজি শব্দে লেখা জান দিয়ে দুই পাশে দুইটা লাভ ইমোজি দিয়ে সেভ করা নাম্বার থেকে কল আসছে। সারাফ রিসিভ করতে করতে ততক্ষণে ফোনটা কেটে গিয়েছে। ইয়াসমিন খন্দকারের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে এসে উপস্থিত হয় মেহের। মেহেরকে দেখেই মেহেরের কাছে এগিয়ে গিয়ে রাগে হিসিয়ে ওর দুই বাহু ঝাঁকিয়ে বলতে থাকে, এতবার করে বলার পরেও তোর এই বেশ্যাগিরি থামেনি না? তোর এক পুরুষে হয় না, তাই না? কালকে রাতের ঘটনার জন্য আমি একটু হলেও অনুতপ্ত ছিলাম, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। তোর শরীরের খুব জ্বালা না? এক পুরুষ দিয়ে তোর জ্বালা মেটেনে না? এই, তোর কয়জন পুরুষ লাগে রে? তলে তলে আর কি কি করিস ষড়যন্ত্রকারী? বল বলছি। রেগে মেহেরের বাহু ঝাঁকিয়ে ওঠে সারাফ। সেই একই জায়গায় আবারও একই রকম নির্মমভাবে চেপে ধরায় যন্ত্রণায় চিৎকার করে কেঁদে ওঠে মেহের। ধাক্কা দিয়ে সারাফকে সরিয়ে দেয়। রাতের ঘটনা আবার এখনের ঘটনা সবকিছু মিলিয়ে মেহেরকে ভেতর থেকে গুঁঙ্গিয়ে দিচ্ছে। রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে কষিয়ে একটা চড় মেরে দেয় সারাফের গালে। মেহেরের হাতে চড় খেয়ে রাগে স্তব্ধ হয়ে গিয়েছে সারাফ। চড় মারা কৃত গালে হাত দিয়ে অগ্নিদৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে থাকে। সারাফের বাসায় 2 টাকার রাস্তার মেয়ে, আর এই রাস্তার মেয়ের কত বড় স্পর্ধা হলো! এই সারাফ ইয়াসিরের খন্দকার তাকে চড় মারার মতো দুঃসাহস দেখায়। একটা মেয়ে সারাফ ইয়াসির খন্দকারকে চড় মেরেছে। কাকে? সারাফ ইয়াসিরকে। ভাবতেই মেজাজ বিগড়ে যায়। রাগকে কোনো রকমে নিয়ন্ত্রণ করতে না পেরে হনহন করে মেহেরের কাছে এগিয়ে যায়। এগিয়ে গিয়েই এক হাতে চেপে ধরে চুলের মুঠি, অপর হাতে শক্ত করে চেপে ধরে মেহেরের মুখ।
এত শক্ত করে চেপে ধরায় মুখের পাতলা চামড়ার সাথে দাঁতের সংঘর্ষে পাতলা গাল কেটে যায়। মেহেরকে চেপে ধরেই ক্ষান্ত হয়নি সারাফ, রাগী গলায় কর্কশ স্বরে বলতে থাকে, খন্দকার বাড়িতে বসে খারাপ মেয়ে ছেলের মতো এগুলো করিস, আর আমি কিছু বললেই তোর শরীরে ফোসকা পড়ে? এটা কেমন কথা? তোর যখন এত নাগর ছিল, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলি কেন? নাকি তোর নাগরের আমার মতো এত টাকা প্রতিপত্তি নেই দেখে আমাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলি, আর এখন যখন দেখছিস আমি তোকে মেনে নিচ্ছি না, অমনি নাগরের সাথে আবারও পিরিত শুরু করে দিয়েছিস? তুই কি ভেবেছিস গাছেরও খাবি আবার তলারও কুড়াবি? আমি সারাফ খন্দকার এটা কখনো মেনে নিব না। আমি ডিভোর্স দিয়ে দিলে তুই যেখানে মন চাই চলে যাস, নাগর নিয়ে পালিয়ে যাস, তবু আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার বউ থাকাকালীন সময়ে তোর এইসব নষ্টামি আমি একদমই টলারেট করব না। ভালোই ভালোই বলছি, এইসব নষ্টামি ছেড়ে দে। ফার্দার এইসব নষ্টামি আমার চোখে পড়লে একদম জ্যান্ত পুঁতে ফেলবো তোকে। বলেই হাতের বাঁধন আগলা করে। এতক্ষণ এইভাবে চেপে ধরায় দম বন্ধ হয়ে আসছিল মেহেরের। আর কিছুক্ষণ এইভাবে চেপে ধরে থাকলে এতক্ষণে নিশ্চয় দম আটকে মারা যেত। চুলের মুঠি চেপে ধরায় চুলের গোড়ায় ব্যথা করছে। এইসব শারীরিক ব্যথাও এতটাও যন্ত্রণা দেয়নি যতটা যন্ত্রণা দিয়েছে সারাফের বলা প্রতিটা কথা। সারাফের প্রতিটা কথা চাকুর ফলার মতো করে তার ভেতরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তার সম্পর্কে এতটা নীচ ধারণা রাখে সারাফ? কি এমন করেছে মেহের যার জন্য সারাফ তাকে ঈর্ষা উপাধি দিয়ে দিয়েছে? তাই বলে মেহেরকে এতটা নিচে নামিয়ে দিবে সারাফ? বিস্ময়ে হতবাক মেহের শুধু আস্তে করে বলে ওঠে, দয়া করে বলবেন কি এমন করেছি যার জন্য আপনি আমাকে এতগুলি কথা বলছেন? ও কথা না, অপমান, অপমান করছেন আপনি আমাকে। রেগে হিসিয়ে সারাফ বলে, কি করেছিস না, কি করিসনি? তুই আমাকে বল, তুই কি করিসনি বল। তোকে তো আমি নিচু নজরে দেখলেও এতটাও খারাপ মেয়ে ভাবতাম না, কিন্তু না, তুই তো রাস্তার মেয়ে, তাই ঠিকই রাস্তার মেয়ের পরিচয় দিয়েছিস। মেহের আর সহ্য করতে পারে না তার সম্পর্কে এত নিচু নিচু মন্তব্য। অনুরোধের সহিত বলে, প্লিজ সারাফ ভাই, আল্লাহর ওয়াস্তে এইবার থামেন, আর এত না পেঁচিয়ে সোজা কথা বলুন। মেহেরের কথা শুনে রেগে যায় সারাফ। আমি পেঁচিয়ে কথা বলেছি? কত বড় সাহস মেহেরের! তাকে কিনা বলে পেঁচিয়ে কথা বলছে? কথা তো ঘোরাচ্ছে মেহের। কি ভেবেছে কথা লুকিয়ে পার পেয়ে যাবে? তা হবে না। আজকে হাতে নাতে ধরবে মেহেরকে। টি টেবিলের ওপর থেকে মেহেরের ফোনটা এনে কল লিস্টে ঢুকে যার নাম দিয়ে সেভ করা নাম্বারটা দেখিয়ে দ্রুত ভুরু নাচিয়ে বলে, কি তলে তলে টেম্পো চালাও, ভেবেছ কেউ টের পাবে না? লজ্জা করে না তোর? বিবাহিত মহিলা হয়ে প্রেম করিস, আবার প্রেমিকের নাম্বার জান, কলিজা, ফুসফুস এগুলো দিয়ে সেভ করিস, আবার দুই পাশে দুইটা লাভ ইমোজি দিস। ও বাবা গো, ট্রু লাভ! বলেই অদ্ভুত ভঙ্গিতে হেসে ওঠে সারাফ। মেহের তো বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছে, ঠিক কি রিয়াক্ট করবে সেটাই বুঝে উঠতে পারছে না। আচমকায় ঘর কাঁপিয়ে হেসে ওঠে মেহের। মেহেরের হাসি দেখে থমকে যায় সারাফ। মানে, লাইক সিরিয়াসলি? এমন একটা মোমেন্টে দাঁড়িয়ে কিভাবে পাগলের মতো হাসতে পারে মেহের? কুঁচকে রাখা ভুরু আরও কুঁচকে যায় সারাফের। জিজ্ঞাসা সূচক ভঙ্গিতে প্রশ্ন করে, কিরে, ধরা পড়ে যাওয়ায় কি পাগল টাগল হয়ে গেলে নাকি? এইরকম পাগলের মতো হাসতেছিস কেন? সারাফের কথা শুনে পেট চেপে ধরে হেসে ওঠে মেহের। হাসতে হাসতে চোখ গড়িয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। নিজেকে ধাতস্থ করে বলে, না, আমি পাগল হয়ে যাইনি। পাগল তো আপনি হয়ে গিয়েছেন। না হলে এত ছোট্ট একটা বিষয় নিয়ে কেউ এইরকম তামাশা করে? কি তামাশা? মানে সারাফ তামাশা করেছে? এত বড় কথা! যা বলবি সোজাসুজি বল, একদম ন্যাকামো করবি না মেহের, ক্লিয়ার করে কথা বল। আচ্ছা, আপনি জানেন এই যার নাম দিয়ে সেভ করা নাম্বারটা কার? হ্যাঁ,
তোর বয়ফ্রেন্ডের তো কি, তাই নাকি? আপনার কোনো কেন মনে হলো এটা আমার বয়ফ্রেন্ডের নাম্বার? তাহলে জান দিয়ে মানুষ কার নাম্বার সেভ করে? জান দিয়ে তো মানুষ প্রিয়জনের নাম্বারই সেভ করে, তাই নাকি? একদম ঠিক ধরেছেন, প্রিয়জন। এটা আমার প্রিয়জনেরই নাম্বার। এটা আমার বেস্ট ফ্রেন্ড জাহ্নবীর নাম্বার। জাহ্নবীকে আমি ছোট থেকেই জান বলেই ডাকি, তাই তো ওর নাম্বারটা জান দিয়েই সেভ করেছি। মেহেরের কথা শুনে ওপর নিচ ধপ করে বসে পড়ে। যেমন অনুভূত হয় ঠিক সেম অনুভূতি হচ্ছে সারাফের। মেহেরের কথা শুনে ঠিক কি রিয়াক্ট করবে সেটাই ভুলে বসেছে। এতক্ষণ নিজের করা কর্মকাণ্ডের কথা মাথায় আসতেই মেজাজটা চটে যায়। বাবা মা বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন চেনা অচেনা প্রায় সবার কাছে সারাফ একটি ভদ্র সভ্য ছেলে। সারাফের মতো ট্যালেন্টেড ছেলে খুব কমই আছে এই পাড়ায়। যেমন সুন্দর দেখতে ছেলেটি, তেমনি তার বিনয়ী স্বভাব চরিত্র। কিন্তু মেহেরের সংস্পর্শে এলে সারাফ ঠিক তার উল্টোটা হয়ে যায়। কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। কোনো না কোনোভাবে মেহেরের সাথে তার ঝামেলা বেঁধে যাবেই। এই ঘটনার সূত্রপাত হয়েছিল আজ থেকে ১৩ বছর আগে। সেই দিন মায়ের হাত ধরে খন্দকার বাড়িতে প্রবেশ করে ৫ বছরের ছোট্ট মেহের। পরীর মতো ছোট্ট মেয়েটিকে খন্দকার বাড়ির সবাই আপন করে নেয়, কিন্তু আপন করে নিতে পারে না শুধু সারাফ। মেহেরের মা মরিয়ম বেগম ছিলেন এই বাড়ির একজন বিশ্বস্ত কর্মচারী। ওনার স্বামীর মৃত্যুর পর ওনাদের বিশ্বস্ত জীবন পার করার কথা ছিল। এই বাড়িতে থাকার জায়গা দেন খন্দকার বাড়ির কর্ত্রী হামিদা খন্দকার। স্বামীর মৃত্যুর পর ছোট মেহেরকে নিয়ে খন্দকার বাড়িতে এসে উপস্থিত হন ওনারা। তারপর থেকে খন্দকার বাড়িতেই হয়ে ওঠে ওনাদের একমাত্র আশ্রয়স্থল। সারাফ তখন ১৫ বছরের একজন কিশোর। পড়ালেখায় খুব ভালো থাকায় সর্বদাই লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকত সে। স্বভাবে ছিল খুবই গম্ভীর আর চুপচাপ। প্রয়োজন ছাড়া বেশি কথা বলা একদমই পছন্দ করত না। আর অপরদিকে ছোট্ট মেহের ছিল সারাফের ঠিক বিপরীত চরিত্রের। সারাক্ষণ দুষ্টুমি ফাজলামি করা ছিল তার একমাত্র কাজ। একদম চুপচাপ বসে থাকতে পারত না সে। একদিন সারাফের রুমে গিয়ে তার পছন্দের স্মার্ট ওয়াচটা হাত থেকে ফেলে ভেঙে ফেলে মেহের। সারাফ ঘরে এসে দেখে ১৫তম জন্মদিনে বাবার দেওয়া পছন্দের ওয়াচটা ভেঙে ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়ে আছে। আর তার পাশে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে মেহের। মেহেরের চঞ্চলতার জন্য মেহেরকে খুব একটা পছন্দ করতো না সারাফ। আজকে তার পছন্দের ওয়াচটাকে এইভাবে ভেঙে ফেলায় খুব রাগ হয়। কাছে গিয়েই চুল টেনে দিয়ে বলে, এই মেয়ে, তুই আমার রুমে কি করছিস? রুমে এসেছিস ভালো কথা, আমার জিনিসে হাত দিয়েছিস কেন? জানিস না কারোর অনুমতি ছাড়া অন্যের জিনিস ধরতে নেই? ধরেছিস তো ধরেছিস, আবার ভেঙেও ফেলেছিস। ফাজিল মেয়ে কোথাকার! যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, না হলে তোর এই সুন্দর চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবো। দুষ্টু মেহেরের একদমই ভালো লাগেনি সারাফের এইভাবে চুল টেনে ধরা। সারাফের মুখে থুতু মেরে মুখ ভেঙচি দিয়ে সারাফের ঘর থেকে দৌড়ে পালিয়ে যায় মেহের। মেহেরের চলে যেতেই পেছন থেকে সারাফ বলে, আর একবার আমার রুমে আসিস, তোর পা ভেঙে রেখে দেব, অসহ্যকর মেয়ে কোথাকার। ততক্ষণে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছে মেহের। রাগে ঘৃণায় ওয়াক থুথু করতে করতে ওয়াশরুমে ছুটে যায় সারাফ। এতটুকু মেয়ের কত বড় স্পর্ধা! সারাফকে থুতু মেরে দৌড় দিয়েছে। ভাবতেই মেজাজ খারাপ হয়ে যায় সারাফের। দুষ্টু মেহের শুধু থুতু দিয়েই থেমে থাকেনি। ইয়াসমিন খন্দকারের রুমে গিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, বড়মা জানো, আমি ইচ্ছে করে না একদম সারাফ ভাইয়ের ওই ঘড়িটা ভাঙিনি, হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। কিন্তু সারাফ ভাই একটা ঘড়ির জন্য আমার চুল টেনে ধরেছে। জানো, আমাকে মারতে এসেছিল, আমি দৌড়ে পালিয়ে এসেছি। মেহেরের কথা শুনে রেগে যায় ইয়াসমিন খন্দকার। একটা সামান্য ঘড়ির জন্য সারাফ ফুলের মতো এইটুকুন একটা মেয়েকে মারতে চেয়েছিল, তার ওপরে আবার চুল টেনে ধরেছে।
ছেলেকে এই শিক্ষা দিয়েছিলেন উনি? চল মেহের, বলেই হাত টেনে ধরে সারাফের রুমে নিয়ে যায় মেহেরকে। বই খাতা খুলে পড়ার টেবিলে বসে পড়ছিল সারাফ। নিজের রুমে মায়ের আগমনে টেবিল থেকে উঠে এসে মায়ের সামনে দাঁড়ায়, কাছে গিয়ে বলে, কিছু বলবে আম্মু? সারাফ, তুই মেহেরের চুল টেনে ধরেছিস? হ্যাঁ ধরেছি, কিন্তু কেন ধরেছি সেটা তুমি জানো না আম্মু? এই ফাজিল মেয়েটা আমার ফেভারিট ওয়াচটা ভেঙে ফেলেছে। তো কি হয়েছে, আমাদের টাকা পয়সা কি কম পড়েছে যার জন্য সামান্য একটা ওয়াচের কারণে ওকে এইভাবে ভয় দেখাবে তুমি? আম্মু, এটা সামান্য ওয়াচ না, এটা আমার ফেভারিট একটা ওয়াচ ছিল। অনেক আবদারের পরে আব্বু কিনে দিয়েছিল, আর তুমি কিনা বলছো সামান্য? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার আব্বুকে বললে আরেকটা ওয়াচ কিনে এনে দিত, কিন্তু তুমি এত বেয়াদব হলে কবে থেকে? একটা ঘড়ির জন্য এইরকম বেয়াদবি করেছো? ছোটদের তো তুমি খুব স্নেহ করতে, তাহলে মেহেরকে এইভাবে মারলে কেন? ইয়াসমিন খন্দকার যখন খুব রেগে যায় তখন সারাফকে তুমি করে কথা বলে। মায়ের কথা শুনে খুব অবাক হয় সারাফ। এই বাইরের মেয়েটার জন্য মা তাকে এইভাবে বকাঝকা করছে। অতি বিস্ময়ের সাথে জানতে চায়, আম্মু, তুমি এইসব কি বলছো? আমি আবার ওকে কখন মারলাম? তুমি ওর চুল টেনে ধরনি? হ্যাঁ ধরেছি, ও আমার অস্টা ভেঙে ফেলেছিল, এটা দেখেই তো রাগে ওর চুলটা টেনে ধরেছিলাম। ও ছোট মানুষ, কিছু বোঝে না, কিন্তু তুমি তো বড়, তুমি তো বোঝো। তুমি কেন ওর চুলটা টেনে ধরেছিলে? মেয়েটা কাঁদতে কাঁদতে আমার কাছে গিয়ে নালিশ জানিয়েছে তোমার নামে। বিস্ময়ে হতবাক হয়ে যায় সারাফ। কত বড় অভিনেত্রী মেয়ে রে বাবা! ও শুধু আলতো হাতে চুলটা টেনে দিয়েছিল আর ভয় দেখানোর জন্য বলেছিল পা ভেঙে রেখে দিবে। আর মেয়েটা কিনা এতটুকু একটা বিষয়ের জন্য ওর আম্মুর কাছে কেঁদে কেটে নালিশ জানিয়েছে। ইয়াসমিন খন্দকার সারাফের কাছে গিয়ে বলে, সারাফ, সরি বলো মেহেরকে। অবাকের উপরে অবাক হচ্ছে সারাফ। দোষ করেছে মেহের আর সরি কিনা বলবে সারাফ? রেগে বলে ওঠে, আমি কিছুতেই ওকে সরি বলবো না। সারাফ, তোমাকে থাপ্পড় দিতে আমাকে বাধ্য করো না। সারাফের দিকে হাত উঁচিয়ে। মায়ের এইরকম ব্যবহারে খুবই হতাশ হয়ে যায় সারাফ। মাথা নিচু করে ধিমি স্বরে বলে, সরি মেহের, আর কখনো তোর সাথে এমন ব্যবহার করব না। সারাকের এই সারাফের এইরকম নাস্তানাবুদ অবস্থা দেখে মিটিমিটি করে হেসে ওঠে মেহের। মেহেরের হাসি দেখে বক্ষ তালু পর্যন্ত জ্বলে ওঠে সারাফের। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। শুধু এইসব ঘটনা করেই থেমে থাকেনি মেহের, সর্বদা সারাফের সাথে লেগে থেকেছে। নিজে দোষ করে অস্বীকার করে গিয়েছে, সারাফের উপরে দোষ দিয়ে গিয়েছে। মেহেরের এইরূপ ব্যবহারের জন্য মেহেরকে দুই চোখে সহ্য করতে পারত না সারাফ। সারাফ শান্ত ছেলে, তাই সর্বদা চুপচাপ থাকতে পছন্দ করত, কিন্তু মেহের একদমই শান্ত থাকতে দিত না সারাফকে। সারাক্ষণ এটা সেটা করে জ্বালাতন করত। কখনো সারাফের বই খাতা এলোমেলো করে দিত, কখনো বা সারাফের ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিত। মেহেরের নামে নালিশ জানালে উল্টো মিথ্যা বলে সারাফকেই ফাঁসিয়ে দিত মেহের। সারাফকে বেশি সময় সহ্য করতে হয়নি মেহেরের অত্যাচার। এইচএসসি পরীক্ষার পরপরই উচ্চশিক্ষার জন্য চলে যায় বাইরের দেশে। বয়সের সাথে সাথে মেহেরের দুষ্টুমি স্বভাবও কমে যায়, কিন্তু সারাফের মনে গেঁথে থেকে যায় মেহেরের করা অন্যায়গুলো। যদিও মেহের ওই সময় ছোট ছিল, তারপরেও তার সাথে করা মেহেরের অন্যায়গুলো তার মনে গেঁথে যায়। সবচাইতে বেশি ঘৃণা সারাফ মেহেরকেই করত। বিদেশে যাওয়ার কিছু বছর পরেই খবর পেয়েছিল মেহেরের আম্মু মারা গিয়েছে। খবরটা শুনে খুবই দুঃখ প্রকাশ করেছিল সারাফ। সেই সাথে মা বাবাহীন ছোট্ট মেহেরের ভবিষ্যৎ কি হবে আশঙ্কা করে চিন্তা হয়েছিল। কিন্তু যখন শোনে তার দাদুন হামিদা খন্দকার মেহেরকে এই বাড়িতে রেখে এই বাড়ির মেয়ের মতো করে মানুষ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। যতই মেহেরকে ঘৃণা করুক, এই ছোট মেয়েটার করুণ অবস্থার কথা চিন্তা করে তার খারাপ লেগেছিল। দীর্ঘ বছরের পড়াশোনার সমাপ্তি ঘটিয়ে কিছু মাস আগেই দেশে ফিরেছিল সারাফ। বিদেশ থেকে আসার কিছু মাসের মাথায়
দাদুন গুরুতর অসুস্থ হয়ে যায় এবং সারাফের কাছে আর্জি রাখে মেহেরকে বিয়ে করার। পুরানো স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠলেই সঙ্গে সঙ্গে দাদুনের কথায় ঘোর আপত্তি জানায় সারাফ। মেহেরের সাথে সে কিছুতেই সারা জীবন কাটাতে পারবে না, যাকে সে দুই চোখে সহ্য করতে পারে না তার সাথে কি করে সারা জীবন কাটাবে। কিন্তু হার মানতে নারাজ হামিদা খাতুন সব ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করায় সারাফকে। দাদির আবদারের কাছে হার মেনে অগত্যা মেহেরকে বিয়ে করতে হয় সারাফের। বর্তমান জাহ্নবীকে কেটে যে জান বানিয়ে দিবে, এটা তো সারাফের ধারণাই ছিল না। মেহেরের ফোনে জান নাম দিয়ে সেভ করা নাম্বার থেকে ফোন আসায় সে ভেবেছিল হয়তো এটা মেহেরের কোনো বয়ফ্রেন্ডের নাম্বার। কিন্তু জাহ্নবীকে যে কেটে কুটে ছোট করে জান বানাবে, আবার দুই পাশে দুইটা লাভ ইমোজি দিয়ে ফোনে সেভ করবে, সেটা কে জানতো। এখন এই বিষয় নিয়ে সে এতক্ষণ এত হুলস্থুলুস করলো, সেটা ভাবতে মেজাজ বিগড়ে যাচ্ছে। এতক্ষণ কি কাণ্ডটাই না করলো, এখন মেহেরকে কিভাবে কি বলবে সেটাই বুঝতে পারছে না। সব দোষ ওই মেহেরের। জান দিয়ে নাম্বারটা সেভ করেছে দেখেই তো সে গুলিয়ে ফেলেছে। জাহ্নবীকে জান না, জাহ্নবী না বানিয়ে জান বানিয়ে ফেলেছে। আহা, কত ঢং! জান বলেই মুখ ভেঙচি কাটে। মেহের হাসতে হাসতে খাটের ওপরে বসে পড়েছে। তার এই মুহূর্তে হাসা উচিত নয়, কিন্তু তার কেন জানি হাসি পাচ্ছে। মানুষের মনে ঠিক কতটা সন্দেহ থাকলে কোনো কিছুর বিচার বিবেচনা না করে এইভাবে চোটপাট করা শুরু করে দেয়। মেহের তো এইরকম কিছু করেনি যার কারণে মেহেরকে সন্দেহ করবে। তাহলে সারাফ কেন তাকে এতটা সন্দেহ করে? মেহেরের কাছে এগিয়ে এসে মোলায়েম স্বরে সারাফ বলে, এখন যে এতগুলো ঘটনা ঘটেছে তার জন্য তুই দায়ী মেহের। কি, আমি দায়ী? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ, তুই দায়ী। তুই কেন জাহ্নবীকে জান বানিয়ে দিবি? আমি তো জান দেখে ভেবেছি তোর বয়ফ্রেন্ডের নাম্বার। আমি কিভাবে বুঝবো একটা মেয়ের নাম্বার জান দিয়ে সেভ করে রাখবি? ভাঙবেন তবুও মচকাবেন না তাচ্ছিল্য করে। আপনি এত সন্দেহবাতিক হলেন কবে থেকে? আপনি তো খুব শিক্ষিত, বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন, তো জানেন না অন্যের অনুমতি ছাড়া তার জিনিস ধরতে নেই? এই কথাটা তো আপনিই বলতেন। আর কোনো কিছু যাচাই বাছাই না করে ধুম করে এসে আমার উপরে চড়াও হয়ে উঠলেন। এটা কি? আমাকে তো শান্তভাবে জিজ্ঞেস করতে পারতেন যে জান দিয়ে সেভ করা নাম্বারটা কার। কিন্তু তা না করে উত্তেজিত হয়ে আমাকে যা নয় তাই বলে গেলেন। কেন? ঠিক কী কারণে আমাকে বলবেন? আচ্ছা, যদিও আমি প্রেম করি তাতে আপনার কিসের এত প্রবলেম? আপনি তো বলেছেনই আপনি আমাকে মানেন না, কিছুদিনের ভেতরেই ডিভোর্স দিয়ে দিবেন। তাহলে আমি কি করলাম না করলাম তাতে আপনার এত সমস্যা কিসের? রাগী স্বরে মেহের কথাগুলো বলল। মেহেরের কথা শুনে সারাফের রাগ ওঠে। মেহেরের কত বড় স্পর্ধা, তার থেকে কৈফিয়ত চাই? চটে যাওয়া মেজাজটাকে শান্ত রাখার চেষ্টা করে সারাফ। তার এখন এই মুহূর্তে রেগে গেলে চলবে না, কেননা দোষটা তারই। তাই মেহেরের রাগ হওয়া স্বাভাবিক, শুধুমাত্র একটু মিস্টেক করে ফেলেছে বলে। মেহেরের এইসব কথা হজম করতে হচ্ছে, না হলে এতক্ষণে ঠিক কানের তলে একটা বাজিয়ে দিত। ওকে প্রশ্ন করা বের করে দিত। চুপচাপ মেহের সব কথা হজম করে নেয় সারাফ। বুকের ভেতরের জমে থাকা সব রাগ আক্রোশে আজকে কথার মাধ্যমে মিটিয়ে ফেলে মেহের। একদমে সব কথা বলা হয়ে গেলে জোরে 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 নিঃশ্বাস ফেলে। এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠে গেছে মেয়েটা। মেহের সব রাগ ঝাড়া হয়ে গেলে সারাফ বলে, সুযোগের সদ্ব্যবহার করে নিলে মেহের। আমার যদি এখানে কোনো দোষ না থাকতো তাহলে তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারতি না। সে যাই হোক, আর কিছু যদি বলার থাকে তাহলে বলে ফেল, পরে হয়তো বলতে পারবি না। সারাফের কথার পরিপ্রেক্ষিতে মেহের কিছুই বলে না, চুপ করে থাকে। মেহেরকে কিছু বলতে না দেখে সারাফ বলে, তুই বললি না মেহের যে আমি যদি প্রেমও করি তাহলে
আপনার কি? উত্তর, আমার কিছুই না। তোর যা মন চায় তুই তাই কর। তোর কোনো কিছুতেই আমি কোনো ধরনের ইন্টারফেয়ার করব না। শোন, তুই খন্দকার বাড়িতে থাকিস বলে শুধু আমি তোর বিষয়ে নাক গলাই, না হলে তোর মতো রাস্তার মেয়ে কোনো বিষয়ে আমার এই সুন্দর নাকটাকে গলানোর কোনো ইচ্ছেই ছিল না। তুই খারাপ কিছু করলে আমার আম্মু আব্বুর সম্মান নষ্ট হবে। আমি আব্বু আম্মুর ছেলে হয়ে এটা কি করে হতে দিই বল? সে যাই হোক, আমি জানি তুই আম্মু আব্বুকে যথেষ্ট সম্মান করিস, তাই এমন কিছু করবি না যাতে করে আব্বু আম্মুর সম্মান নষ্ট হয়। আর এমন কিছু করার কথা মাথায় থাকলে মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এখন হয়তো সন্দেহজনক কিছু পাইনি, কিন্তু পরের বার এমন কিছু দেখলে তোর পা ভেঙে গলায় ঝুলিয়ে দেব। বলেই হনহন করে ঘর ছেড়ে চলে যায় সারাফ। সারাফ চলে যেতেই এইবার শব্দ করে কেঁদে ওঠে মেহের। এতক্ষণ অনেক কষ্টে কান্না আটকিয়ে রেখেছিল, কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। চিৎকার করে বলে ওঠে, ঠিক কি কারণে সারাফ ভাই আপনি আমাকে দেখতে পারেন না? বলতে পারবেন? আপনি আমাকে এতটা নীচ ভাবেন সারাফ ভাই, যার কারণে বেশ্যাদের সাথে তুলনা করলেন? এই 18 বছরের জীবনে একটা প্রেমও করিনি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যে আমার জীবনের স্বামী রূপে এসেছেন। বাইরে গেলে কখনো বোরখা ছাড়া বের হয় না। অপরিচিত কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কখনো কোনো কথা বলিনি। স্কুল কলেজ লাইফে কোনো ছেলে বন্ধু ছিল না। আর আপনি কি না বললেন আমি বেশ্যা? আমার ভাবতেও লজ্জা লাগে যে আমি বড় বাবা বড় মাকে ধোঁকা দিয়ে কিছু করব। আপনি ভাবলেন কি করে আমি তাদের সম্মান নষ্ট করব? নিজের মতো এক নাগাড়ে কথাগুলো বলে চলেছে মেহের। দূর মসজিদ হতে ভেসে আসছে সুমধুর কণ্ঠের আজানের ধ্বনি। নিজেকে ধাতস্থ করে মেঝে থেকে উঠে বসে মেহের। নিজেকে ঠিকঠাক করে ওয়াশরুমে চলে যায় অজু করতে। অজু করে জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে বসে পড়ে মেহের। নামাজের শেষে লম্বা মোনাজাত ধরে। আল্লাহর দরবারে ফরিয়াদ করে মেহের। কেঁদে কেঁদে আল্লাহর দরবারে চোখের জল ফেলে। আল্লাহ মহান, তিনি চিরকল্যাণকারী। তিনি নিশ্চয় ভালো বোঝে মেহের আর সারাফের জীবন এক সুতোয় বেঁধে দিয়েছেন। তিনি যখন দুঃখ দিয়েছে তখন তিনি সব ঠিক করে দেবেন। নামাজ শেষে জায়নামাজ যথাস্থানে রেখে রুম থেকে বের হয়ে যায় মেহের। দুপুর 2টার একটু বেশি। খাওয়ার টেবিলে শুধু সারাফ বসে আছে। হাবিব খন্দকার অফিসে, আর ইয়াসমিন খন্দকার সবকিছু পরিবেশন করে দিচ্ছে। মেহের একটি চেয়ার টেনে বসে পড়ে। মেহেরকে দেখে ইয়াসমিন খন্দকার বলে, কিরে, এত দেরি হলো কেন? নামাজ পড়ছিলাম বড় মা, তাই একটু দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা, আজকে তোর পছন্দের চিংড়ি মাছ রান্না করেছি, খেয়ে বলতো কেমন হয়েছে। বলেই চিংড়ি মাছের তরকারিটা মেহেরের পাতে বেড়ে দেয়। হালকা হেসে মেহের খাওয়া শুরু করে। চিংড়ি মাছে সারাফের অ্যালার্জি, তাই সে দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাচ্ছে। ইয়াসমিন খন্দকারের রান্নার হাত দারুণ। যেটাই রান্না করে সেটাই খেতে খুবই সুস্বাদু হয়। আয়েশ করে খেতে খেতে মেহের বলে, বড় মা, যা রান্না করেছো না, কি বলবো, পুরাটাই ফাটাফাটি। 100 থেকে 150 পাওয়ার মতো। মেহেরের থেকে শুনেই কথা হেসে ফেললেন ইয়াসমিন খন্দকার। হেই মেয়েটা যে কি বলে না। চিংড়ির বাটি থেকে আরেকটা চিংড়ি মাছ মেহেরের প্লেটে দিয়ে বলে, ভালো হলে আরেকটা খা। প্লেটের পুরো ভাত খুব আয়েশ করে খাচ্ছে মেহের। ছেলের দিকে ধ্যান দিয়ে দেখেন ছোট ছোট লোকমা মুখে পুরে ধীরে ধীরে খাচ্ছে সারাফ। মেহেরের পাশ থেকে সরে ছেলের কাছে গিয়ে বলে, আর একটু ভাত দিব তোকে? ডাল রান্না করেছি, একটু ডাল এনে দিব? না, আর কিছু লাগবে না, পেট ভরে গিয়েছে, আর খাবো না। বলেই ভাতের প্লেটের শেষ লোকমাটা মুখে পুরে নেয়। হাত ধুয়ে টেবিল ছেড়ে উঠে যায় সারাফ। সারাফকে চলে যেতে দেখে ইয়াসমিন খন্দকার বললেন, সারাফ, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ আম্মু, বলো না, কি বলবে? এখানে না, ভেতরে চল, বসে কথা বলি। মা ছেলে ডাইনিং রুম থেকে চলে যায়। মেহের বসে বসে ভাবে, কি এমন কথা বলবে বড় মা, যা আমার সামনে বলা যাবে না? কত কথাই তো থাকতে পারে ওনাদের মা ছেলের, সব কথা তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না। ভেবেই নিজের খাওয়ায় মনোনিবেশ করে মেহের। বিকাল থেকে ফোন করে ফুপি কি বলেছিল
সন্ধ্যার দিকে যেন ওনাদের বাড়িতে চলে যায়। আমি আর সারাফ ভাই আজকে রাতের ডিনারের জন্য ওনাদের বাড়িতে আমাকে আর সারাফ ভাইকে নিমন্ত্রণ করেছেন। বড় মা যখন সারাফ ভাইকে এই কথা বলেছিল তখন সারাফ ভাই জানায়, মেহের গেলে যাক, কিন্তু আমি যেতে পারবো না, আমার একটা কাজ আছে। আমি বরং পরে অন্য কোনো এক সময় যাব, ফাঁক দিয়ে পুকুর বাড়ি থেকে ঘুরে আসব। মেহের খুব ভালো করেই বুঝতে পারছে তার সাথে যাবে না বলে সারাফ এই রকম করছে। ইয়াসমিন খন্দকার সারাফের কথা মানতে নারাজ। ছেলেকে অনুনয়ের সাথে বলে, কাজ পরে করে নিস, যখন মেহেরকে সাথে নিয়ে তোর ফুপুর বাড়ি থেকে ঘুরে আয়। আর রাবেয়া আমাকে খুব করে রিকোয়েস্ট করে বলেছে, ভাবি আজকে রাতে মেহের আর সারাফকে আমার বাড়ি পাঠিয়ে দাও, রাতের ডিনার আমার বাড়িতেই করবে। আমি বলেছিলাম অন্য কোনো দিন যাবে নে, কিন্তু ও রাজি হয়নি, বলেছে আজকেই যেতে হবে। তুই প্লিজ না করিস না বাবা, একদিনেরই তো ব্যাপার, কাজ পরে করে নিস, এখন ফুপির বাড়িতে চলে যা। আম্মু, মেহের তো যাচ্ছেই, তাহলে ফুপি কেন কষ্ট পাবে? কেউ না গেলে না হয় কোনো কথা ছিল। এত কথা বলিস না সারাফ, রাবেয়া তোদের দুজনকেই যেতে বলেছে, শুধু মেহেরকে যেতে বলেনি। আর যে মেহেরকে একা পাঠিয়ে দিব। আর বিয়ের পর কোনো দাওয়াতে গেলে স্বামী স্ত্রীকে একসাথেই যেতে হয়, তাই তুই আর মেহের আজকে একসাথে তোর ফুপির বাসায় যাবি। আম্মু প্লিজ বোঝার চেষ্টা করো, কোনো বোঝাবুঝি করতে পারবো না, আজকে তোরা যাচ্ছিস এটাই ফাইনাল। এই মেহের, তুই যাওয়ার জন্য সবকিছু রেডি করে নিস কেমন? আচ্ছা বড় মা, বলেই হালকা মাথা দোলায় মেহের। শেষ পর্যন্ত মায়ের সাথে না পেরে ওঠে। সারাফের মুখ থমথমে হয়ে রয়েছে। সারাফের মুখের অবস্থা দেখে ফিক করে হেসে ওঠে মেহের। মেহেরের হাসি দেখে মেজাজ চটে যায় সারাফের। রাগী দৃষ্টিতে মেহেরের দিকে তাকিয়ে সারাফ বলে, কি, আমাকে দেখতে কি কোনো সার্কাসের জোকারের মতো লাগছে? এমন পেতনির মতো হয়েছিস কেন? হাসছিস কেন? সারাফের অগ্নিশর্মা দৃষ্টি দেখে চুপ হয়ে যায় মেহের। মুখে হাত চেপে ধরে হাসি আটকানোর ব্যর্থ চেষ্টা করে। সারাফ চলে যেতেই ঠোঁট এলিয়ে হেসে ওঠে মেহের। হাসতে হাসতে বলে, বেশ হয়েছে, বড় মা আচ্ছা করে দিয়েছে। আমার শরীরে কি ময়লা লেগে আছে নাকি, যে আমার সাথে কোথাও যেতে ওনার এত আপত্তি? শাড়ি পুড়িয়ে ফেলে দেওয়ার ঘটনার পর আর শাড়ি পরা হয়নি মেহেরের, কিন্তু আজকে ফুপির বাড়িতে যাওয়ার জন্য বড় মা একটি ম্যাজেন্ডা কালারের শাড়ি দিয়ে গিয়েছে। মেহের ইয়াসমিন খন্দকারকে বলেছিল, বড় মা আমি শাড়ি পরবো না, একটা থ্রি পিস পরে নিচ্ছি, কিন্তু ইয়াসমিন খন্দকার মেহেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। মেহেরকে বলেন, নতুন বউ, কোথাও গেলে শাড়ি পরে যেতে হয়, শাড়ি ছাড়া গেলে ঠিক বউ বউ ভাইব আসে না। শাড়ি পরতে কিসের এত অসুবিধা তোর? না বড় মা, কোনো অসুবিধা নেই, এমনি শাড়ি পরতে ভালো লাগে না, শরীরে কেমন যেন ভারী ভারী লাগে, আর শাড়ি পরে আমি ঠিকঠাক ভাবে হাঁটতেও পারি না, তাই আর কি বলছিলাম শাড়ি না পরতে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে আমি শাড়ি পরাবো। আর হালকা হেসে ইয়াসমিন খন্দকারের উদ্দেশ্যে বলল, হাতে থাকা গহনার বক্সটা মেহেরের দিকে এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু গহনা আছে, শাড়ি পরা হয়ে গেলে পরে নিস। গহনার বক্সটা হাতে নিয়ে মেহের বলে, বড় মা আমি তো হেজাব করব, তাই এগুলোর কোনো দরকার পড়বে না, তুমি এগুলো নিয়ে চলে যাও, গাড়ি তো রাবেয়াদের বাড়ির পার্কিং এরিয়াতেই থামবে, তাহলে হেজাব করার কি দরকার? মাথায় ঘোমটা দিয়ে দিস। আর নতুন বউ, আত্মীয়ের বাড়িতে যাচ্ছিস, সেখানে কোনো গহনা না পরে গেলে কেমন দেখায় না, এগুলো পরে নিস। খন্দকার বাড়ির বউয়ের একটা সম্মান আছে বলেই রুম ত্যাগ করলেন তিনি। ইচ্ছার বিরুদ্ধে গাড়ি, শাড়ি আর গহনা পরে তৈরি হতে থাকে মেহের। সারাফ কোথায় জানি গিয়েছে, তাকে বলে গিয়েছে সে আসার আগে যেন তৈরি হয়ে থাকে। মেহেরের শাড়ি পরার মাঝে রুমে এসে উপস্থিত হয় সারাফ। শাড়ির আঁচল মেঝেতে লুটুপুটি খাচ্ছে। মেহের ঝুঁকে কুচি ঠিক করার চেষ্টা করছিল। জামদানি শাড়িটা সে ঠিক সামলে উঠতে পারছে না। সারাফের আগমন দেখে তড়িঘড়ি করে আঁচল দিয়ে গা ঢাকা দেয় মেহেরের। লজ্জায় মুখটা চুপসে যায়। মনে মনে বলতে থাকে, কত বড় অসভ্য লোক, বলা নেই কওয়া নেই, দুম করে ঘরে ঢুকে পড়েছে। কেন রে ভাই,
আসার আগে কি একটু অনুমতি নেওয়া যেত না? ইস, কি লজ্জায় না পড়তে হলো মেহেরকে। সারাফ কোনো দিকে ধ্যান না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। এইদিকে মেহের পড়েছে মহা ফাসাদে, কিছুতেই শাড়ির কুচি ঠিক করতে পারছে না। এই অবস্থায় আবার রুম থেকে বের হতেও পারছে না। রুম থেকে বেরিয়ে ইয়াসমিন খন্দকারকে ডেকে নিয়ে আসা দরকার। মেহের না হলে আজকে আর শাড়ি পরতে পারবে না মনে হচ্ছে। মেহেরের এইসব আকাশ কুসুম চিন্তার মাঝেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সারাফ। শাড়ির কুচি ধরে মেহেরকে এইভাবে আহাম্মকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কিরে, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? মেয়ে মানুষ আসলেই ভেজাল। একটা শাড়ি পরতে 1 ঘন্টা লাগিয়ে দিচ্ছিস। যেভাবে দেখে গিয়েছিলাম এখনো সেভাবেই দেখছি, সেভাবেই দাঁড়িয়ে আছিস। যাওয়া কি ইচ্ছে নেই নাকি? সারাফের ধমক খেয়ে কাচুমাচু ভঙ্গিতে মেহের বলে, সারাফ ভাই, একটু কষ্ট করে বড় মাকে ডেকে দিতে পারবেন? কেন, কি দরকার? আসার সময় দেখে এসেছি আম্মু নামাজ পড়ছে। কোনো সমস্যা না থাকলে আমাকে বলতে পারিস। সারাফের কথা শুনে মেহের বলে, বড় মা থাকলে ভালো হতো। আচ্ছা, মর্জিনা খালাকে ডেকে দিতে পারবেন? মর্জিনা খালা রাতের রান্নার জোগাড় করছে। ঠান্ডা পানি খেতে রান্নাঘরে গিয়েছিলাম, তখন দেখেছি। বলছি না কি সমস্যা আমাকে বল, বলতে পারিস? কাচুমাচু করে মেহের বলে, আপনি পারবেন না সারাফ ভাই। আগে তো বলবি নাকি? না বলেই তুই কি করে বুঝলে গেলি যে আমি পারবো না? বলেই দেখ, দেরি হয়ে যাচ্ছে। যা করার তাড়াতাড়ি কর। ওই মানে সারাফ ভাই, শাড়ির কুচিটা কিছুতেই ঠিক করতে পারছি না। ও আচ্ছা, এই ব্যাপার। এটা বলতেই এত ন্যাকামো? তোদের মেয়েদের ঢং দেখলে আর বাঁচি না। বলে মেহেরের কাছে এগিয়ে যায়। মেহেরের কাছে গিয়ে মেহেরের হাত থেকে শাড়িটা নিয়ে কুচি ঠিক করতে থাকে। মেহের এর অনেক লজ্জা লাগছিল সারাফের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে। কুচি ঠিক করা হয়ে গেলে মেহেরের হাতে ধরিয়ে দেয়। বলে, বাকিটা তুই করতে পারবি তো, নাকি আমিই করে দিব? বলেই চোখ টিপ মারে। লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়িয়ে মেহের বলে, না না সারাফ ভাই, আপনাকে আর কিছু করতে হবে না, বাকিটা আমি করে নিতে পারবো। ধন্যবাদ আপনাকে। ফুপির বাড়িতে পরে যাওয়ার জন্য বের করে রাখা পাঞ্জাবি আর পাজামা পরিধান করে নেয় সারাফ। শাড়ি পরে চুল ছেড়ে দেয় মেহের। ইয়াসমিন খন্দকারের দেওয়া গহনাগুলো এক এক করে পরে ফেলে। কিন্তু বিপত্তি বাধে গলার হারটা পরার সময়। কিছুতেই হুক লাগাতে পারছিল না। মেহেরকে গলার হার ধরে টানাটানি করতে দেখে আস্তে করে মেহেরের পেছনে দাঁড়িয়ে মেহেরের হাত থেকে ছাড়িয়ে হাড়ের হুকটা লাগিয়ে দেয় সারাফ। সারাফের আলতো হাতের স্পর্শে মেহেরের গলায় লাগলে শিরশির করে কেঁপে ওঠে মেহেরের সর্বাঙ্গ। হাড়টা ঠিকভাবে পরানো হয়ে গেলে মেহেরের পেছন থেকে সরে যায় সারাফ। শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘোমটা দেয় মেহের। শাড়ি পরিহিত মেহেরের দিকে চোখ পড়লে চোখ আটকে যায় সারাফের। ফর্সা গায়ে শাড়িটা অনেক সুন্দর ফুটে উঠেছে। সোনার গহনার জন্য আরো আকর্ষণীয় লাগছে মেহেরকে। মাথায় ঘোমটা দেওয়ার কারণে একদম বউ বউ লাগছে। মেহেরের চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় সারাফ। আলতো স্বরে বলে, সবকিছু ঠিকঠাক তো? আর কি সময় লাগবে তোর? না, আর সময় লাগবে না, আমি একদম রেডি। তাহলে চল যাওয়া যাক। বলেই রুম থেকে বের হয় সারাফ। সারাফের পেছনে পেছনে মেহেরও বের হয়ে যায়। এখন সময় সন্ধ্যা 6:30। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন হাবিব খন্দকার। পাশে বসে আছেন ওনার সহধর্মিণী ইয়াসমিন খন্দকার। সারাফ আর মেহের রেডি হয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। মেহের আর সারাফকে দেখেই ইয়াসমিন খন্দকার হাবিব খন্দকারের পাশ থেকে উঠে আসেন। মেহেরের কাছে এসে মেহেরের মুখটা ওপরে তুলে বললেন, মাশাআল্লাহ, কারোর নজর না লাগুক আমার মেয়ের ওপর। বলেই হালকা থুতু দেয়। বড় মায়ের কথা শুনে মুচকি হাসে মেহের। সারাফের উদ্দেশ্যে হাবিব খন্দকার বলেন, শরীফ, এই বাড়ির ড্রাইভারকে দিয়ে ফল মিষ্টি আনিয়ে রেখেছি। আর শোনো, বাড়িতে একটা জরুরি কাজ থাকায় শরীফ চলে গিয়েছে। তুমি গাড়ি ড্রাইভ করে মেহেরকে নিয়ে চলে যাও। আচ্ছা আবু। মেহেরদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দেয় ইয়াসমিন খন্দকার। গাড়ি কাছে গিয়ে পেছনের দরজা খুলে বসতে চায় মেহের। মেহেরকে পেছনে বসতে দেখে সারাফ বলে ওঠে, এই, আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? পেছনে গিয়ে বসছিস কেন?
সামনে এসে বস, গম্ভীর স্বরে। সারাফের কথা শুনে ধীর পায়ে গাড়ির সিটে গিয়ে বসে পড়ে মেহের। মেহেরের বসা হয়ে যেতেই ড্রাইভিং সিটে বসে পড়ে সারাফ। গাড়ি চলতে শুরু করে। কম ভলিউমে গান চালু করে দেয় সারাফ। হিন্দি গান চলছে। মেহেরের গরম লাগছিল দেখে মাথার ঘোমটাটা ফেলে দেয়। ঘোমটা ফেলে দিতেই জানালা দিয়ে আসা বাতাস মেহেরের চুলগুলোকে উড়িয়ে দেয়। অবাধ্য চুলগুলো সব গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সারাফের মুখে। ইডিয়েট বলেই গাড়ি থামায় সারাফ। রেগে বলে, তোর এই শাকচুন্নিদের মতো করে চুলগুলোকে বেঁধে ফেল, না হলে সব চুল কেচি দিয়ে কেটে ফেলবো। কত বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো এখন। চুল গিয়ে চোখে মুখে পড়ায় কিছুই দেখছিলাম না। শেষে কিনা শাকচুন্নিদের চুলের সাথে তার চুলের তুলনা করছে সারাফ ভাই। কোমর ছড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই রেশমের মতো ও সিল্কি ঘন চুলগুলো মেহেরের। মেহেরের যেমন রূপ তেমনই তার চুলের বাহার। তার চুল দেখে সবাই প্রশংসা করে। অনেকে তো মেহেরের খোলা চুল দেখেই বলবে, তুমি কি তেল ইউজ করো, কোন শ্যাম্পু ব্যবহার করো, চুলের যত্ন কি করো, আর আরো কত কি। আর এই সারাফ ভাই কিনা তাকে বলে শাকচুন্নিদের মতো চুল। চুল নিয়ে এমন বিদ্রূপ করায় খুব রাগ হয় মেহেরের। সারাফ পুনরায় বলে, এখানে কি হিন্দি সিরিয়ালের নায়িকা সাজতে এসেছিলি? ওই যে নায়ক গাড়ি চালায় আর না পাশে নায়িকা খোলা চুলে বসে থাকে, তারপরে বাতাসে নায়িকার খোলা চুল ওড়ে, আর নায়ক ঢং করে নায়িকার কাছে গিয়ে চুলগুলো বেঁধে দেয়। পেতনির মতো চুল না ছেড়ে রেখে চুলগুলো বাঁধ। আরেকবার আমার মুখে চুল পড়লে কোনো আগাম কথাবার্তা ছাড়াই তোর চুল টেনে ছিঁড়ে ফেলবো, ইডিয়েট কোথাকার। সারাফের ধমক খেয়ে চুলগুলোতে হাত খোপা করে নেয় মেহের। মেহেরের চুল বাঁধা হয়ে গেলেই গাড়ি স্টার্ট দেয় সারাফ। সন্ধ্যার রাস্তা দেখতে খুবই ভালো লাগছিল মেহেরের। বড় বড় দালান পেছনে ফেলে গাড়িটা কেমন সাই সাই গতিতে ছুটে চলেছে। মাঝ রাস্তায় ঝুম ধারায় বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। উত্তপ্ত শহরের বুকে শান্তির বর্ষণ হয় বৃষ্টির প্রতিটি ফোঁটা। মেহেরের খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভিজতে। বাড়িতে থাকলে এতক্ষণে দৌড়ে ছাদে চলে যেত, শরীরটাকে ভিজিয়ে নিত বৃষ্টির প্রতিটি ফোঁটায়। গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করতে চায় মেহের। জানালা দিয়ে হাত বের করে রাখতে দেখে সারাফ মেহেরকে ধমকে বলে ওঠে, তুই কিন্তু এখন আমার হাতে মাইর খাবি মেহের। কি শুরু করেছিস কি? এইভাবে জানালা দিয়ে হাত বের করে রেখেছিস কেন? পাশ দিয়ে কোনো গাড়ি গেলে তো তোর এই সুন্দর হাতটাই নিয়ে চলে যাবে। একটা দুর্ঘটনা না ঘটালে তোর শান্তি হচ্ছে না নাকি? সারাফের রাগী গলায় কথাগুলো শুনে বাইরে থেকে জলদি হাত বের করে মেহের কাচুমাচু করে বলে, সরি সারাফ ভাই, আমি আসলে বুঝতে পারিনি। বৃষ্টি দেখে খুব ভালো লাগছিল, তাই বৃষ্টি উপভোগ করার চেষ্টা করছিলাম। মেহেরের কথার প্রেক্ষিতে সারাফ বলে, কেন, বৃষ্টি কি দেখে উপভোগ করা যায় না নাকি? সব সময় কি বৃষ্টিতে ভিজতে আর বৃষ্টির ফোঁটা ছুঁয়েই উপভোগ করতে হবে? আজব পাবলিক তুই মেহের। সারাফের কথা শুনে মুখ ভেঙচি কাটে মেহের। মনে মনে বলে, হুম, আমি তো আজব পাবলিক, কিন্তু ভাই সারাফ, তুই যে একটা গজব পাবলিক, তুই কি সেটা জানিস? কবির শয়তান বদলোক একটা, কখনো ভালো করে কথা বলতেই পারে না, সব সময় মুখটাকে একদম বাংলার পাঁচের মতো করে রেখে দেয়। বৃষ্টির প্রকোপ কিছুটা কমেছে। এরই গাড়ি এরই মাঝে গাড়ি এসে উপস্থিত হয় রাবেয়া খন্দকার অর্থাৎ সারাফের ফুপির শ্বশুরবাড়িতে। গাড়ি থেকে নেমে ফুপির বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে মেহের আর সারাফের পরিধানকৃত কাপড় প্রায় অনেকটাই ভিজে যায়। কলিং বেল চাপতেই এসে দরজাটা খুলে দেয় রাবেয়া খন্দকার। দরজার ওপাশে মেহের আর সারাফকে দেখেই হাসি মুখে কুশল বিনিময় করেন। বাড়ির ভেতরে প্রবেশ করতেই
হাওয়ার বেগে ছুটে এসে মেহেরকে জড়িয়ে ধরে আয়ান, মানে ফুপির ছেলে। সারাফের ফুপি রাবেয়া খন্দকারের 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2জন বড় আর ছেলে ছোট। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছোট মেয়ে পড়াশোনার জন্য হোস্টেলে থাকে, পড়াশোনা করে। আর ছোট ছেলে আয়ান এইবার ক্লাস 7-এ পড়ে। ওনার স্বামী আনোয়ার সাহেব চাকরির সূত্রে সর্বদা শহরের বাহিরে থাকেন। উনি ওনার ছেলেকে নিয়ে একা থাকেন। সাথে আছে একজন বয়স্ক শাশুড়ি। নিচু হয়ে আয়নের বাঁ গালে একটা চুমু খায় মেহের। জড়িয়ে ধরেই বলে, কেমন আছিস ছোট? আমাকে কি ভুলে গিয়েছিস? আগে তো ফুপি ফোন দিলে কথা বলতি, এখন তো ফোন দিলে তোকে খুঁজেই পাওয়া যায় না। কি ব্যাপার বলতো? এটা কোনো কথা বললে তুমি মেহের আপু? তোমাকে কি কি করে ভুলে যাই বলো? তুমি হচ্ছ আমার না হওয়া বউ। তোমাকে কি করে ভুলি বলো? খুব অভিমান হয়েছে তোমার উপরে। তুমি কেন সারাফ ভাইয়াকে বিয়ে করে নিলা? কেন সারাফ ভাইয়াকে বিয়ে করলা বলো? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলা না? আমি প্রতিষ্ঠিত হয়ে তোমাকে তো বিয়ে করতামই। এতটুকু একটা ছেলের এমন পাকা পাকা কথা শুনে সবাই হেসে ফেলে। সারাফ আয়নের কানটা টেনে দিয়ে বলে, খুব পেকেছেন দেখছি আপনি। এখানে যে আমিও দাঁড়িয়ে আছি দেখছিস না? তোর আপুকে দেখে এখন আবার সারাফ ভাইকে মনে পড়ছে না? মেহেরকে ছেড়ে সারাফকে জড়িয়ে ধরেই বলে, তোমার উপরে আমার খুব রাগ সারাফ ভাই। তুমি কেন আমার সুন্দরীকে বিয়ে করে নিলে? এখন আমার কি হবে? আমার যে বিচ্ছেদের জন্য বুকটা এখনো পড়ছে। তুমি কি কোনো পোড়া গন্ধ শুনতে পাচ্ছ? জিজ্ঞেস সূচক জিজ্ঞেস ভঙ্গিতে করে। আয়নের কথা শুনে এইবার শব্দ করে হেসে ওঠে মেহের। এই আয়ানটা খুব দুষ্টু। ওকে বলতো, মেহের আপু, বড় হলে আমি তোমাকে বিয়ে করব। তুমি কিন্তু আমাকে ধোকা দিয়ে কোনো বুড়ো বেটাকে বিয়ে করো না। আয়ানের কথা শুনে ধমকে ওঠে রাবেয়া বেগম। ছেলের কাছে গিয়ে পিঠে চাপড় মেরে বলে, আপনাকে এত পাকা পাকা কথা বলতে হবে না। ভাইয়া আপুরা যখন দূর থেকে জার্নি করে এসেছে, ওরা অনেক ক্লান্ত, ওদেরকে বিশ্রাম নিতে দাও। আচ্ছা আম্মু, বলেই মেহেরের হাতটা টেনে ধরে ভেতরে নিয়ে যায়। শাড়ি ভিজে শরীরে লেপ্টে আছে মেহেরের। সারাফের পাঞ্জাবিও প্রায় অনেকটাই ভিজে গিয়েছিল। হাতে শাড়ি আর একটা টি শার্ট নিয়ে রুমে প্রবেশ করে রাবেয়া খন্দকার। মেঘের আর সারাফের দিকে পোশাকগুলোকে এগিয়ে দিয়ে বলে, এখানে আমার একটা শাড়ি আছে, আর সারাফের জন্য তোর ফুপার একটা টি শার্ট। ভেজা পোশাকগুলো পাল্টে এইগুলো পরে নে। বলেই রুম থেকে বের হয়ে যান রাবেয়া খন্দকার। মেহেরের জন্য একটি সুতির শাড়ি দিয়েছে। ফ্রেশ হয়ে শাড়িটা পরে নেয় মেহের। সুতির শাড়ি হওয়ায় পরতে খুব বেশি কষ্ট হয় না মেহেরের। সারাফের দিকে চোখ পড়তেই হেসে ওঠে মেহের। সারাফের ফুপা আনোয়ার সাহেব স্কুল স্বাস্থ্যের অধিকারী স্থূল স্বাস্থ্যের অধিকারী। সারাফের ফুপা আনোয়ার সাহেব স্থূল স্বাস্থ্যের অধিকারী। অনেক মোটা, মোটা বলতে অনেকটাই মোটা। সারাফের গায়ে ওনার টি শার্টটা একদম ঢিলে হয়ে গিয়েছে। মনে হচ্ছে মেহেরও এটার ভেতরেই ঢুকে পড়তে পারে। মেহেরের হাসিও যেন থমকে যায়। কটমট করে মেহেরের দিকে তাকায় সারাফ। সারাফের এমন চাহনি দেখে হাসি আপনা আপনি থেমে যায় মেহেরের। দরজায় ঠক ঠক করে শব্দ। দরজার দিকে এগিয়ে যায় সারাফ। আয়ান এসেছে। দরজা খুলে দিতে রুমের এক কোণে ছোট টুলে বসে পড়ে আয়ান। আয়ানকে দেখতেই মেহের বলে, কিরে, এইভাবে দৌড়ে দৌড়ে এলি কেন? পেছনে কি কোনো পাগলা ষাঁড় তাড়া করেছিল? হ্যাঁ, ষাঁড়ই বলতে পারো। মোবাইলে কি গেমস খেলছিলাম, আর আম্মু ঠিক খুন্তি দিয়ে অনেক বাড়াবাড়ি করে ফেলেছে। এমন বসে এখানে বসে ফোন না দেখে
তোর ভাইয়া আপুকেও তো ঢোক গিলে থাকে। বল গিয়ে ফুপিকে। ফুপি বলছে নিচে আসতে। তখন আমি গেমস জিতে যাওয়ার একদমই শেষ প্রান্তে। আর এখন কিছুতেই গেম ছেড়ে ওঠা যাবে না, গেলেই হেরে যাব। তাই আম্মুকে বললাম, আম্মু আমি যেতে পারবো না, তুমি গিয়ে ঢেকে দিয়ে আসো, আমাকে প্লিজ ডিস্টার্ব করো না। আমি শুধু জরুরি একটা কাজ করছি। এই মুহূর্তে এই মুহূর্তে এত জরুরি কাজ ফেলে আমার পক্ষে উঠে যাওয়া সম্ভব নয়। মেরে তোমার মুখ ভেঙে দিব, বেয়াদব ছেলে কোথাকার। মায়ের কাজের থেকে তোমার লেখা খেলাটা তোমার কাছে বেশি জরুরি মনে হয়েছে? মায়ের না খেতে চাইলে দ্রুত গিয়ে ভাইয়া আপুকে ডেকে নিয়ে আসো। আম্মু কেন বুঝতে পারছো না? এখন যেতে পারবো না। আচ্ছা দাঁড়াও, খেলাটা শেষ করে 5 মিনিট পরে যাচ্ছি। তোমার সাথে কথা বলার জন্য আমার গেমসে ডিস্টার্ব হচ্ছে। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বলে আয়ান। খুন্তি উঁচিয়ে বাড়ি মারার জন্য হাত তুলতেই মোবাইল ফেলে ছুটে ওপরে উঠে যায় আয়ান। আর একটু দেরি হলে পিঠটা জ্বলে যেত। হাঁপাতে হাঁপাতে মেহেরকে সবগুলো কথা বলে ওঠে আয়ান। আয়ানের কথা শুনে হাসি ওঠে মেহেরের। ছোট ভাইয়ের কষ্টের কথা শুনে বড় বোন হয়ে তার হাসা উচিত নয়। আয়ানের গালটা টেনে দিয়ে বলে, থাক, দুঃখ পাস না, পরে আবার গেমস খেলে নিস। আচ্ছা, এখন এটা তো বল, ফুপি আমাদেরকে ডেকেছে কেন? সঠিক জানি না, তবে মনে হয় হালকা নাস্তা করার জন্য ডাকছে। আচ্ছা, তোমরা নিচে আসো, না হলে আম্মু ওপরে এসে আমাকে খুন্তি দিয়ে বাড়ি দিবে। আসো আসো, বলেই নিচে চলে যায় আয়ান। মেহেরকে সারাপ বলে, মেহের, আমার না ভালো লাগছে না, তাই এখন আর নিচে যাব না, তুই যা। আর পুপি আমার কথা জিজ্ঞেস করলে বলিস যে আমি একেবারে ডিনার করে নিব, তাই এখন কিছুই খাবো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার কি হয়েছে? শরীর খারাপ লাগছে কি? চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে। না, তেমন কিছু না, একটু মাথা ব্যথা করছে। তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। মাথা কি বেশি ব্যথা করছে সারা ভাই? মাথা টিপে দিব? না, তোকে কিছু করতে হবে না, তুই নিচে যা, পুপি ডাকছে। কিছু হবে না, নিচে তো পরেও যেতে পারবো। আপনি বরং শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি। মাথা টিপে দিলে দেখবেন একটু আরাম লাগবে। এক কথা বারবার বলতে ভালো লাগে না মেহের। বলছি না তোকে কিছু করতে হবে না, তাহলে বারবার কেন এক কথা বলছিস? তুই নিচে চলে যা, একটু শুয়ে থাকলে মাথা ব্যথাটাও চলে যাবে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না। সারাফের ধমক খেয়ে চোখ ভিজে ওঠে মেহেরের। আচ্ছা, বলেই মন খারাপ করে রুম থেকে বের হয়ে যায়। সারাফ ভাইটা বড্ড খারাপ, অসুস্থ হয়েছে, ওর একটু সেবাও নিবে না। মাথাটাই তো টিপে দিত, গলা তো আর টিপে দিত না। অসুস্থ শরীর নিয়ে বসে থাকতে পারবে, কিন্তু কাউকে সেবা করতে দিবে না। কি অদ্ভুত লোক ভাই এনি। সে যাকগে, আমার কি, ওনারটা উনি বুঝে নেবে। যেচে পড়ে আর কিছু বলতে যেতে পারবো না। সিঁড়ি দিয়ে এইসব ভাবতে ভাবতে নিচে নেমে পড়ে মেহের। মেহের গিয়ে রান্নাঘরে উকি দেয়। মেহেরকে দেখে রাবেয়া খন্দকার বলেন, কিরে মেহের, এসেছিস? ডাইনিং টেবিলে গিয়ে বস। আসার পর থেকে তো কিছুই খাসনি তোরা। রাতের খাবার খেতে তো আরো দেরি হবে। এখন বরং এই হালকা নাস্তাগুলো করে নে। পাকোড়া, পুরি আর এগ রোল একটা বাটিতে করে এগিয়ে দিল মেহেরকে। মেহেরকে দিকে তাকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করে, কিরে সারাপ কোথায়? ও আসলো না কেন? ফুপি, আসলে ওনার নাকি মাথা ব্যথা করছে, তাই আসেনি। বলছে একেবারে ডিনার করে নিবে। কি বলিস? মাথা কি বেশি ব্যথা করছে? আমাকে আগে বলবি না? চিন্তিত স্বরে বলল, না ফুপি, তেমন কিছু না, তুমি এত প্যানিকড হয়েও না। রান্নাঘরে ছুটে গিয়ে 1 কাপ কফি বানিয়ে এনে মেহেরের হাতে ধরিয়ে দেন রাবেয়া খন্দকার। মেহেরকে বলেন, কফিটা নিয়ে গিয়ে সারাফকে দে, কফি খেলে হয়তো আরাম বোধ করবে। কফি নিয়ে ওপরে, অর্থাৎ মেহের আর সারাফকে যে কক্ষে থাকতে দেওয়া হয়েছে ওই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে দেখে রুম অন্ধকার করে চোখে হাত দিয়ে শুয়ে আছে সারাফ। আস্তে করে রুমে প্রবেশ করে মেহের। লাইটটা অন করতেই চোখ থেকে হাতটা সরায় সারাফ। মেহেরকে দেখে বলে, কিরে, এই না গেলি, এত জলদি চলে এলি যে?
ফুপি আপনার জন্য কফি করে দিয়েছে। সারাফ ভাই, একটু কষ্ট করে উঠে খেয়ে নিন। খাটের একপাশে বালিশ দিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসেছে সারাফ। মেহেরের হাত থেকে কফিটা নিয়ে ছোট ছোট চুমুক বসায় কাপে। রুমের একপাশে সোফায় আছে, সেখানে গিয়ে চুপটি করে বসে আছে মেহের। তখন কিছু হয়নি, তাই ফুপি তার খাবারটা উপরে পাঠিয়ে দিয়েছে। ধীরে ধীরে খাবার খেতে থাকে মেহের। খাওয়া শেষ হতেই কিছু মনে পড়তেই ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়। বড় মাকে একটা ফোন দেওয়া দরকার, না হলে উনি টেনশন করবে। রাত 10টা। ডাইনিং টেবিলে খেতে বসেছে মেহের, সারাফ, আয়ান। খাবার পরিবেশন করছেন রাবেয়া খন্দকার। রাবেয়া খন্দকারের শাশুড়ি বয়স্ক এবং অসুস্থ বিধায় ওনার খাবার ওনার রুমে দিয়ে আসা হয়। এই বাড়িতে আসার পর থেকে মেহের আর সারাফকে নিয়ে ওনার সাথে দেখা আর কোনো দেখা করে এসেছেন। ভদ্রমহিলা খুব ভালো মনের মানুষ ছিলেন। মেহের এই বাড়িতে আসলেই ওকে খুব যত্ন করত। মেহের গিয়ে ওনাকে সাথে দেখা করলো। ভদ্রমহিলা ওকে অনেক আদর করে, ভালো মন্দের খোঁজ খবর নেন। বলেন, আগে তো পুপির বাড়িতে আসতি, এখন কেন আসিস না? মেহেরও হাসি মুখে ওনার সব কথা জবাব দেয়। মেহেরদের আগমনের জন্য অনেকের পদের খাবার রান্না করেছে রাবেয়া খন্দকার। পোলাও, গরুর মাংস, চিংড়ি মাছ, এরকম নানান রকম খাবার টেবিল ভর্তি করে সাজিয়ে ফেলেছে তিনি। এত খাবার দেখে মেহেরের চোখ ছানা বড়া। ফুপি কি করেছে এইসব? একা হাতে এত রান্না কিভাবে করেছেন তিনি? সারাফ এত খাবার দেখে মেকি রাগ দেখিয়ে ফুপিকে বলে ওঠে, ফুপি কি করেছো তুমি? আমরা দুজন মানুষ, তুমি এত খাবার রান্না করেছো কেন? এত খাবার কে খাবে? কি যে বলিস না তুই সারাফ, এত খাবার কই দেখলি? কতদিন বাদে ফুপির বাড়িতে এসেছিস, আর ফুপি এতটুকু করবো না? এত কথা না বলে এইবার খাওয়া শুরু কর। একে একে সব ধরনের খাবার আইটেম একটু একটু করে মেহের, সারাফ আর আয়ানের প্লেটে তুলে দেন রাবেয়া খন্দকার। হাসি ঠাট্টায় খাবার খাওয়ার পর্ব সমাপ্ত হয়। খাওয়া শেষে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে মেহের, সারাফরা। রাত এখন 11টার বেশি। খাওয়া সম্পূর্ণ হতেই বাড়ি যাওয়ার জন্য উতালা হয়ে উঠেছে সারাফ। রাবেয়া খন্দকারকে বলেছেন, ফুপি, অনেক অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক এনজয়ও করা হয়ে গিয়েছে, এইবার আমাদেরকে যেতে হবে। কি বলিস, আজকেই আসলি আর আজকেই চলে যাবি? না ফুপি, কিচ্ছু হবে না, রাত তো বেশি হয়নি, আমরা চলে যেতে পারবো। না, যেতে হবে না, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে তোদেরকে যেতে হবে না। ফুপির বাড়িতেই তো এসেছিস, অন্য বাড়িতে তো আর যাসনি। এই বৃষ্টি বাদলের রাতে তোদের আমি যেতে দেব না, আজকে তো এখানেই থাকিস, এটাই আমার শেষ কথা। যা, রুমে গিয়ে শুয়ে পড় মেহের। হ্যাঁ ফুপি, সারাপকে নিয়ে ভেতরে যা, কালকে সকালে নাস্তা করে চলে যাস, তখন আমি কিচ্ছু বলবো না, কিন্তু এখন এই রাত বিরাতে তোদের দুটিকে আমি কিছুতেই যেতে দিব না। আমি ভাবিকে ফোন করে বলে দিচ্ছি যে তোরা দুজন আজকে আমাদের বাড়িতে থাকছিস। অগত্যা ফুপির জোড়াজুড়িতে থেকে যেতে রাজি হয় সারাপ। খাটের উপরে বসে রয়েছে মেহের। মেহেরের সাথে কথা বলতে ব্যস্ত আয়ান। রুমে ঢুকে কথার মগ্ন আয়ান আর মেহেরের দিকে চোখ পড়ে সারাফের। তাদের দুজনের দিকে ধ্যান না দিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। সোফায় বসে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করছে। আয়ান মেহেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মেহের আপু, তোমার তো বিয়ে হয়ে গিয়েছে, এখন আমরা কি হব? মানে আমি তো আর তোমাকে বিয়ে করতে চাইছিলাম, এখন কি হবে? তুমি আমাকে ধোকা দিয়ে সারাপ ভাইকে বিয়ে করে নিলে, তুমি তো সঙ্গী পেয়ে গেলে, কিন্তু তোমাকে হারিয়ে তো আমি একলা হয়ে গেলাম, দুঃখে দুঃখে বুক নিয়ে বলে। সারাপের আয়ানের কথা শুনে
মেহের চিন্তিত ভঙ্গিতে বলে, খুবই কষ্টের বিষয়। আসলেই তুই তো একা হয়ে গেলি, তোর জন্য একটা সঙ্গী আনার দরকার। কি বলিস? আয়নের দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করে মেহের। আয়ান গালে হাত দিয়ে চিন্তিত স্বরে বলে, হ্যাঁ, আমার জন্য একটা সঙ্গী আনা দরকার। আর কতকাল একা থাকবো বলো? আয়ানের কথা শুনে মোবাইল থেকে চোখ তুলে তাকায় সারাফ। এতটুকু একটা ছেলে যার নাক টিপলে এখনো দুধ বের হবে, আর সে কিনা বলে আর কতকাল একা থাকবে? ভাই, ওর বয়স কত, 12 কি 13 হবে? আর এই ছেলে কিনা বলে ওর একটা সঙ্গীর দরকার। আয়ানের কথা শুনে ফিক করে হেসে উঠল মেহের। মেহেরের হাসি দেখে আয়ান বলে, আমি মরি আমার জ্বালায়, আর তুমি কিনা আমার কথা শুনে হাসছো? দিস ইজ নট ফেয়ার। মেহের আপু কাঁদো কাঁদো মুখ করে বলে। আয়ানের কথা শুনে মুখটাকে সিরিয়াস করে বোঝানোর ভঙ্গিতে মেহের বলে ওঠে, হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, তোর তো একটা সঙ্গীর দরকারি। আর কালই তো, আর একলা তো কতকালই বা একলা থাকবে? বলে মুখ চেপে হেসে ওঠে। আয়ান চোখ তুলে তাকালে হাসি থামিয়ে দেয় মেহের। আয়ান গম্ভীর স্বরে বলে, আমি সিরিয়াস মেহের আপু। আর তুমি আমার সাথে মজা করছো? না, মজা করছি না, আমিও সিরিয়াস। কিন্তু আয়ান, সঙ্গে আনতে চাইলে তো বিয়ে করতে হবে না? মানে আমি বলতে চাইছিলাম, দেখো, বউ বাচ্চা ছাড়া তো কেউ তো তোর সাথে সারাক্ষণ থাকবে না। এ- একটা বান্ধবী এনে দিলে তো সে তোর সাথে কিছুক্ষণ থেকে খেলা করে গল্প করে তার বাড়িতে চলে যাবে, কারণ তার বাবা মা চিন্তা করবে। আর যদি বিয়ে করে বউ নিয়ে আসিস, তাহলে সে চলা সে চলে যাওয়ার কোনো চান্স নেই। সে সর্বদাই তোর সাথে থাকবে। কিন্তু একটা সমস্যা আছে। চিন্তিত ভঙ্গিতে মেহের বলে ওঠে। নড়ে চড়ে বসে আয়ান বলে, কি সমস্যা মেহের আপু? তোর তো এখন বিয়ের বয়স হয়নি। কি বলছো বিয়ের বয়স হয়নি? হ্যাঁ, হয়নি। তোর তো এখনো দাঁড়িয়েই ওঠেনি, আর তুই বিয়ের করার কথা চিন্তা করছিস? মুখে হাত বুলিয়ে চিন্তিত স্বরে আয়ান বলে, দাড়ি না উঠলে কি বিয়ে করা যায় না মেহের আপু? না, যায় না। তোর মতো একদম এইটুকুন একটা ছেলের সাথে কোনো রকম কোনো বাবাই তার মেয়েকে বিয়ে দিবে না। কেন দিবে না? আমি কি এখনো ছোট আছি, নাকি বড় হয়ে গিয়েছি? কয়েক মাস পরে ক্লাস 8-এ উঠে যাব আমি। কি করে দিবে বল? তুই তো ইনকাম করিস না, তোর কাছে কোনো টাকা আছে? বিয়ে করে মেয়েকে খাওয়াবি কি? আম্মু তো প্রতিদিন রান্না করে, ওখান থেকে খেয়ে নিবে। আর আমার কাছে যা টাকা আছে, 2 বছর ধরে ব্যাংকে টাকা জমাচ্ছি, ওই দিন গুনে দেখেছি 5,000 টাকা হয়েছে। 5,000 টাকা দিয়ে দিয়ে হবে না? মেহের আস্তে করে আয়ানের চুলগুলো টেনে দিয়ে বলে, না, হবে না, আরো অনেক টাকা লাগবে। আর এই বয়সে তোর কাছে কেউ মেয়ে দিবে না। বড় হ, বড় হয়ে তোর জন্য একটা পরীর মতো সুন্দর দেখতে মেয়ে এনে দিব। বিয়ে করার জন্য কত বড় হতে হবে মেহের আপু? সারাফ ভাইয়ের মতো বড় হতে হবে, বুঝেছিস? বোঝানোর ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ, বুঝতে পেরেছি। আয়ান তার মেহেরের কথা শুনে সোফায় গিয়ে বসে বসে গান শুনছিল সারাফ। তাদের দুজনের কথা শেষ হয়ে গেলে ওদের মা কাছে এগিয়ে যায়। মেহের গিয়ে বলে, এই বেয়াদব ফাজিল মেয়ে, ছেলেটাকে এইসব কি শেখাচ্ছিস? ভালো কিছু না বলে এখানে বিয়ে শাদী নিয়ে আলোচনা বসিয়ে দিয়েছিস কেন? আয়নের দিকে তাকিয়ে বলে, আর একটা পাকা পাকা কথা বললে দেখ, চড় মেরে তোর গাল লাল করে দিব বেয়াদব। এই, তুই বিয়ে মানে কি জানিস? এখানে যে বিয়ে করবি আর বলে লাফালাফি করছিস? 2 আঙ্গুলের ছেলে, কি কথার ছিরি? মেহের আপু, আমি বিয়ে করব। মুখ ভেঙে বলে ওঠে সারাফ।
সারাফের ধমক খেয়ে চুপ হয়ে গিয়েছে আয়ান আর মেহের। ওদের কথার মাঝেই আয়ানের নাম ধরে ডাকতে ডাকতে রুমে এসে উপস্থিত হয় রাবেয়া খন্দকার। আয়ানের দিকে তাকিয়ে বলে, কিরে, এখনো এখানে বসে আছিস? রাত কয়টা বাজে খেয়াল আছে? যা রুমে যা, রুমে গিয়ে শুয়ে পড়, কালকে স্কুল আছে। মায়ের কথা শুনে মেহেরের কোলের ওপর উঠে বসে আয়ান। বলে, আম্মু, আমি আজকে মেহের আপুর সাথে থাকবো। একদম না, ভাইয়া আপুকে ওনাদের মধ্যে থাকতে দেন না। তুই এখন এখান থেকে জলদি চলে যা, আয়। আয়ান নাছোড়বান্দা হয়ে আজকের রাতে মেহের আপুর সবাইকে সাথে নিয়ে মেহের রাবেয়া খন্দকারকে বলে, ফুপি থাকুক না, একদিনেরই তো ব্যাপার। তুমি তুই বুঝছিস না মেহের, যা দুষ্টু এই আয়ানটা, তোদের খুব জ্বালাতন করবে। এইবার ফুপির কথায় জবাব দেয় সারাফ। বলে ওঠে, তুমি চিন্তা করো না ফুপি, ওকে আমি দেখে নিব। ও কোনো জ্বালাতন করবে না আমাদের। মিস কি আয়ান, জ্বালাতন করবি? আয়ানের দিকে তাকিয়ে জবাব দেয় আয়ান মেহেরের কোনো কোলের ওপরে বসে থেকে জবাব দেয়, আম্মু তুমি অযথা টেনশন করছো। আমি সারাফ ভাই আর মেহের আপুকে একদম জ্বালাবো না, গুড বয় হয়ে থাকবো। তুমি চলে যাও, আমরা ঘুমিয়ে পড়ছি। মেহেরদের বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়তে বলে চলে যান রাবেয়া খন্দকার। বিছানার এক পাশে মেহের, অপর পাশে সারাফ শুয়ে আছে, আর তাদের দুজনের মাঝখানে আয়ান শুয়ে আছে। আয়ান মেহেরের দিকে পাশ ফিরে শুয়ে বলে, একটা গল্প বলো না মেহের আপু, আমার না ঘুম আসছে না। মেহের আয়ানকে বলে, গল্প শুনবি তাহলে শোন। এক গ্রামে রাতের সব মানুষ ঘুমিয়ে গেলে শুধু চাঁদটা আকাশে জ্বলজ্বল করছিল। হঠাৎ এক লম্বা ছায়া নড়তে লাগলো, মনে হলো কেউ হাঁটছে। ছোট মেয়ে রিমা ভয় পেল এটা দেখে, কিন্তু জানালার পাশে গিয়ে দেখে ওটা আসলে একটা গাছের ছায়া, যেটা চাঁদের আলোয় নড়ছে। রিমা মৃদু স্বরে হেসে বলল, আরে এ তো ছায়ার খেলা। তারপর শান্ত মনে ঘুমিয়ে গেল, আর স্বপ্নে দেখলো চাঁদের আলোয় সব ছায়া ছায়া হয়ে আছে আর খোলা হয়েছে। মেহেরের গল্প শুনে আয়ান বলে, মেয়েটা কি বোকা তাই না মেহের আপু? একটা ছায়া নড়তে দেখে ভয় পেয়ে গিয়েছে বলেই হাহা করে হেসে ওঠে। হ্যাঁ, কিন্তু এখন তুই না ঘুমালে ভূত কিন্তু সত্যি সত্যি জানালা দিয়ে এসে তোর ঘাড় মটকে দিবে। ভয় পেয়ে মেহেরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে আয়ান। সারাফ অনেক আগেই ঘুমিয়েছে। আয়ানের মাথার চুলগুলো আলতো হাতে টেনে দিতে থাকে মেহের। আয়ান ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আয়ান ঘুমিয়ে পড়লে আয়ানকে জড়িয়ে ধরে মেহেরও ঘুমিয়ে পড়ে। একটি সুন্দর রাতকে সাক্ষী করে বিদায় নিয়ে রজনীর বুকে একটা সুন্দর সকালের আবির্ভাব হয়। ফোনের অ্যালার্মের কর্কট শব্দে রায়হানদের একটি সুন্দর রাতকে বিদায় দিয়ে ধরণীর বুকে একটি সুন্দর সকালের আবির্ভাব হয়। ফোনের অ্যালার্মের কর্কশ সুরে ঘুম হালকা হয় মেহেরের। এখন সকাল ৬টা বাজে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসে মেহের। মেহেরকে ছেড়ে সারাফকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে আয়ান। সারাফও আয়ানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে থাকে। ফ্রেশ হয়ে সকালের নাস্তা আদায় করতে চলে যায় মেহের। এমন সময় খন্দকার এমন টাইমে খন্দকার বাড়ি থাকলে সকালের সালাত আদায় করে রান্নাঘরে চলে যেত মেহের। রান্নাঘরে গিয়ে ইয়াসমিন খন্দকার আর মর্জিনা খালাকে রান্নায় সাহায্য করত। এখানে এইভাবে বসে না থেকে ফুপিকে সাহায্য করলো। নিচে চলে যায় মেহের। রান্নাঘরে গিয়ে দেখে ফুপি সকালে নাস্তার বন্দোবস্ত করছে। মেহেরকে দেখে হাসি মুখে রাবেয়া খন্দকার বললেন, উঠে পড়েছিস? এত সকালে ঘুম থেকে উঠতে গেলি কেন?
আর একটু ঘুমিয়ে থাকতি। না পুপি, অনেক ঘুমানো হয়ে গিয়েছে। আমার এত দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। শেষ যাই হোক, তুমি কি করছো আমাকে বলো, আমি তোমার হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। তোকে কিচ্ছু করতে হবে না, আমি করে নিতে পারবো। না না, এরকম করো না, আজকে প্লিজ তোমাকে সাহায্য করতে চাই। মেহেরের অনুনয় শুনে মেহেরকে কাজ করতে অনুমতি দেয় রাবেয়া খন্দকার। জম্পেশ আড্ডা হই হুল্লোড় এর মধ্যে সকালের খাওয়া পরিপূর্ণ হয়ে যায়। সকালের নাস্তা খেয়ে সারাফ আর মেহেররা চলে আসার সময় হয়। মেহেরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে আয়ান। সে কিছুতেই মেহের আপুকে যেতে দিবে না। আয়ানকে আদর করে বুঝিয়ে বলে আসে মেহের, আর আরেকদিন এসে বেশ কিছুদিন বেরিয়ে যাবে। তুই এভাবে কাঁদিস না। তুই না গুড বয়, গুড বয় কি এইভাবে কাঁদে? বলেই গালে হালকা করে একটা চুমু খায়। ফুপির থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে মেহের আর সারাফ। সারাফদের গাড়িটা ওনাদের বাড়ির সীমানা থেকে অদৃশ্য হয়ে গেলে ক্রন্দনরত ছেলেকে আদর করে বুঝিয়ে বাড়ির ভেতরে নিয়ে চলে যায় রাবেয়া খন্দকার।